ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান। পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে আমাদের চ্যাপ্টার 1 ও চ্যাপ্টার 2 অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে ও চ্যাপ্টার 3 অর্থাৎ মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ, এই চ্যাপ্টারটারও 45 পেজ অবধি আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি, যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজ আমি সলভ করব 46 পেজ থেকে। 46 পেজ থেকে যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটাতে মেন যে জিনিসগুলো রয়েছে সেগুলো হলো অণু, পরমাণু, চিহ্ন, সংকেত, যোজ্যতা, এইসব নিয়ে আমরা একটা সাধারণ ধারণা এই চ্যাপ্টারটা থেকে নেব। ঠিক আছে, প্রথমেই যে জিনিসটা আমাদেরকে মুখস্থ করতে হবে, যেটা আমি দাগ দিয়ে রেখেছি, লাল রঙে লেখা রয়েছে যে পরমাণু কাকে বলে। মৌলের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের রাসায়নিক গুণ বর্তমান থাকে, ক্ষুদ্রতম কণাকে মৌলের পরমাণু বলা হয়। এরা আগে আমরা যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ, মিশ্র পদার্থ এইগুলো আমরা পড়লাম। বলো বা মিশ্র পদার্থ বলো, সেগুলো কি আমরা পড়লাম যে সেগুলো আরো কিছু এক বা একাধিক মৌলের সমন্বয়ে তৈরি হয়। সেই পদার্থটা যেমন আমরা পড়েছিলাম জল। জল তৈরি হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে। এই হাইড্রোজেনের রয়েছে, আমরা জলের সংকেত পড়েছি H2O। ঠিক আছে, এখানে রয়েছে দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন। এই হাইড্রোজেনটা হলো, যখন আমরা এটাকে H2 বলছি তখন এটা হলো অণু। H2 হলো একটা অণু, আর H আর সিঙ্গেল যখন আমরা H বলবো তখন সেটা হয়ে যাবে একটা পরমাণু, এবং সেই পরমাণুটার মধ্যেই তার কিন্তু সমস্ত রাসায়নিক গুণগুলো বর্তমান থাকে। কিন্তু পরমাণুকে আরো ভাঙলে তার মধ্যে মৌলের গুণগুলো আর বজায় থাকবে না, অর্থাৎ পরমাণু ওই Hটাকে যদি আবার ভাঙা হয় তাহলে তার মধ্যে কিন্তু আর কোনো বৈশিষ্ট্য আমরা খুঁজে পাবো না, তার মানে সেটা কোনো ধর্ম বা বৈশিষ্ট্য আর থাকছে না। তাহলে পরমাণু বলতে কি বোঝাচ্ছে? পরমাণু হলো একটা মৌলের একটা ক্ষুদ্রতম কণা, যে কণাটার মধ্যে তার সমস্ত রাসায়নিক গুণ বর্তমান, সেই কণাটাকে আমরা বলছি মৌলের পরমাণু। মৌলের পরমাণু হচ্ছে মৌলিক পদার্থ পরমাণু দিয়ে তৈরি হয়। যৌগিক পদার্থ একাধিক মৌলিক পদার্থ দিয়ে তৈরি হয়, তাহলে যৌগিক পদার্থের মধ্যে একাধিক মৌলের পরমাণু থাকে। ঠিক আছে, একাধিক মৌলের পরমাণু আছে। ঠিক আছে, তাহলে মৌলিক পদার্থ মানে শুধুমাত্র তাতে শুধু যদি হাইড্রোজেনই থাকে তাহলে সেটা হলো মৌলিক পদার্থ, আর হাইড্রোজেনের সাথে যখন অক্সিজেন মিশে একটা পদার্থ তৈরি হচ্ছে তখন সেটা হলো যৌগিক পদার্থ। ঠিক আছে, দুটো হাইড্রোজেন পরমাণু মিলে তৈরি হলো H2। সেই একটা H2 আর একটা ও এখানে কিন্তু পরমাণু। ঠিক আছে, H2টা হলো অণু আর ও হলো পরমাণু, এরা দুজনে মিশে কি তৈরি করছে? জল তৈরি করছে। যৌগের নাম পড়বো এবং সেগুলো কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি হয়েছে সেটা পড়বো। জল কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি হয়েছে? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন, অক্সিজেন, চিনি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো মুখস্থ করবো। নুন, সোডিয়াম আর ক্লোরিন, পাথরের চুন, ক্যালসিয়াম আর অক্সিজেন, এগুলো দিয়ে তৈরি হয়েছে।
আচ্ছা, নেক্সট এখানে যেটা পড়ার মতো রয়েছে সেটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এদের পরমাণুগুলো কিন্তু এককভাবে থাকতে পারে, মানে এদেরকে কারোর সাথে যোগ করতে, জোড়া লাগাতে হয় না। এরা একা একাই স্বাধীনভাবে থাকতে পারে। যেমন শুধু হাইড্রোজেন পরমাণু কিন্তু থাকতে পারে না একা, হাইড্রোজেন কারোর না কারোর সাথে যুক্ত হবেই। কিন্তু হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলোর সাথে কারোকে যুক্ত হওয়ার প্রয়োজন পড়ে না, এরা একাই থাকতে পারে। আচ্ছা, পরমাণুদের ওই জোটবদ্ধ অবস্থাকে ওই মৌলের অণু বলে। বোঝা গেল? তাহলে অণু এইখানটাতে দেখো ভালো করে বুঝতে পারবে। যদি আমি এই একটাকে নিই, একটা হাইড্রোজেন নিই, তাহলে সেটা হয়ে যাবে পরমাণু। আর যখন এই দুটোকে ইন্ডিকেট করব, এই দুটোকে একসাথে ইন্ডিকেট করব, তখন সেটা হয়ে যাবে অণু। সেম এখানেও তাই। O2Cl2, I2, আই হচ্ছে আয়োডিন, এটা হচ্ছে ক্লোরিন, এটা হলো অক্সিজেন। সব পরমাণু দুটো করে পরমাণু যোগ করে একটা করে অণু তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে বিভিন্ন মৌল জুড়ে যৌগিক পদার্থ তৈরি হয়। যৌগের ক্ষেত্রে সবচেয়ে ছোট যে কণা স্বাধীনভাবে থাকতে পারে ও যে কণার মধ্যে যৌগের ধর্ম বর্তমান থাকে তা হলো যৌগের অণু। ঠিক আছে, এগুলো মুখস্থ করব। ভিন্ন মৌলের পরমাণু জুড়লে হয় যৌগের অণু। দেখো জল, বিভিন্ন মৌলের পরমাণু যুক্ত হয়েছে। HOH, HCl, OCO, মানে এটা হচ্ছে CO2 কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে HCl, এটা হচ্ছে H2O। ঠিক আছে, এখানে কি কি মৌল দিয়ে গঠিত হয়েছে লিখতে পারবো। জল, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড। যেখানে আমরা দেখতেই পাচ্ছি জল তৈরি হয়েছে হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়েছে হাইড্রোজেন আর ক্লোরিন, হাইড্রোজেন আর ক্লোরিন। আর এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে অক্সিজেন আর কার্বন দিয়ে। এই একটা অণুতে কোন মৌলের কটা পরমাণু আছে দেখতে পাচ্ছি। এখানে হাইড্রোজেন আছে দুটো, অক্সিজেন আছে একটা। এখানে হাইড্রোজেন একটা, ক্লোরিন একটা, এখানে কার্বন একটা, অক্সিজেন দুটো। আচ্ছা, নেক্সট আমরা পড়বো চিহ্ন। চিহ্ন বলতে কি বোঝাচ্ছে? মৌলের ইংরাজি নামের প্রথম অক্ষরটা বড় হরফে লিখলে অনেক মৌলকে সংক্ষেপে প্রকাশ করা হয়, তার জন্য আমাদেরকে চিহ্নের প্রয়োজন এলো। ঠিক আছে, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন এগুলো দেখো অনেক বড় বড় নাম, এবং এগুলো লিখতে অনেক জায়গা লাগে। তাহলে এত জায়গা নিলে তো আমাদের লেখার অসুবিধে। সেই জন্য আমাদের কি ঠিক করা হলো যে সে শুধুমাত্র প্রথম অক্ষরগুলো নেব, বা কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়, কিন্তু সেটা আমরা পরে আলোচনা করব। প্রথম অক্ষরটা নিলে তাহলে এটা অনেক ছোট হয়ে গেল। তাহলে হাইড্রোজেন না লিখে আমরা শুধু যদি এইচ লিখি তাহলে সুবিধা হবে। অক্সিজেনের বদলে ও লিখবো আর কার্বনের বদলে সি লিখবো। নামের এই সংক্ষিপ্ত রূপকে মৌলের চিহ্ন বলা হয়। ঠিক আছে, হলো। তাহলে তারপর একটা নিচে একটা ছক রয়েছে, সেই ছকটা থেকে আমরা ইংরাজি শব্দ আর সেখান থেকে আমরা চিহ্নটা লিখবো। নাইট্রোজেনের বানান হচ্ছে এটা নাইট্রোজেন, এটাকে ইন্ডিকেট করব এন দিয়ে। বোরনকে লিখবো বি দিয়ে। সালফার এস, ফসফরাস পি, আয়োডিন আই এবং ফ্লোরিন হচ্ছে এফ। যে বানানগুলো রয়েছে সেগুলো থেকে তার প্রথম অক্ষরটা দিয়ে, এবং চিহ্ন সবসময় ক্যাপিটালে লিখতে হয়, এবং এর পরেরটা যখন লিখবো তখন সেটা স্মলে লিখবো। ফার্স্ট লেটারটা সবসময় কিন্তু ক্যাপিটালে হবে, এটাই হচ্ছে চিহ্নের নিয়ম। এখানে একটা ছোট প্রশ্নের জন্য এটা দাগ দিয়ে রাখবে। প্রকৃতিতে 94টি মৌল পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এইগুলো ছাড়াও আরো কিছু কিছু মৌলের চিহ্ন দেওয়া রয়েছে। কোবাল্ট CO, হিলিয়াম He, লিথিয়াম Li, বেরিলিয়াম Be, বেরিয়াম Ba, ব্রোমিন Br। এগুলো কিন্তু মুখস্থ করবে। আচ্ছা, নেক্সট আছে ক্রোমিয়ামের চিহ্ন হলো শিয়ার, ক্লোরিনের সংকেত হলো Cl, ম্যাগনেসিয়ামের সংকেত হবে Mg, ম্যাঙ্গানিজের সংকেত হবে Mn। এগুলো কিন্তু মুখস্থ করবে। আচ্ছা, এখানে যে লিখে দেওয়া আছে ক্লোরিন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম দেখে নেবে। আচ্ছা, দেখো রূপকে আমরা কতগুলো নামে ডাকি। রজত, চাঁদি, কোথাও বা বলে সিলভার। প্রাচীনকালে এর নাম ছিল আর্জেন্টাম বলা হতো, রূপকে বলা হতো আর্জেন্টাম। সেই জন্য রূপোর যে চিহ্ন সেটা হচ্ছে AG। ঠিক আছে,
এখানে কি লিখেছে সেটা একটুখানি পড়ে নেবে। বিভিন্ন মৌলের নানা নাম থাকলেও বিজ্ঞানীরা প্রত্যেক মৌলের জন্য একটি চিহ্ন নির্দিষ্ট করেছেন। অনেক মৌলের নাম ব্যবহার না করে মৌলের ল্যাটিন নামের প্রথম বা প্রথম দুটি অক্ষর বা প্রথম অক্ষরের সঙ্গে অন্য অক্ষর স্থির করা হয়। এগুলো হচ্ছে চিহ্ন লেখার একটা নিয়মের মধ্যে পড়ে। হ্যাঁ, সবসময় যে আমরা যে উচ্চারণটা করছি সেই উচ্চারণেই যে সবসময় নাম ডিসাইড করা হয় তা না, কিন্তু কখনো কখনো কিন্তু ল্যাটিন নাম দিয়েও কিন্তু চিহ্নকে ডিসাইড করা হয়। ঠিক, নেক্সট এখানে আরো কিছু মৌল রয়েছে, যেমন ধরো পটাশিয়াম। পটাশিয়ামকে আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে সেখানে পি আসার উচিত, কিন্তু পটাশিয়ামের সংকেত হলো কে। কেন কি তা এই পটাশিয়ামের ল্যাটিন নামটা আমরা নিয়েছি। সবসময় যেটা আমরা উচ্চারণ করছি সেই নামটাতেই নিচ্ছি তা কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ল্যাটিন নাম নেওয়া হয়েছে। তাই এইগুলো তোমাদেরকে কিন্তু এখন মুখস্থ করতে হবে। এগুলো এখন তোমাদের কাছে বোঝার মতো বয়স তোমাদের এখনো হয়নি। এগুলো তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে যে এইটার এই সংকেত। এখানে যতগুলো সংকেত রয়েছে প্রত্যেকটা চিহ্ন কিন্তু তোমাদেরকে মুখস্থই করতে হবে, এবং সংকেতের ক্ষেত্রেও তাই। বুঝতে গেলে এগুলো তোমাদের এখন মাথার বাইরে দিয়ে চলে যাবে। ঠিক আছে, পটাশিয়ামের কে কি মুখস্থ রাখবো? পটাশিয়ামের কে, সোডিয়ামের Na, তামা Cu, লোহা Fe, সোনা Au, রূপা Ag। এগুলো আমাদেরকে পুরো একদম চোখ বন্ধ করে মুখস্থ করে নেব। আচ্ছা, এরপর আমরা চলে এলাম সংকেতে। সংকেত কি? নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্য কোনো মৌলিক পদার্থের অণু ওই মৌলের পরমাণু সমন্বয়ে গঠিত হয়, সেটাই আমরা পড়লাম যে নিষ্ক্রিয় গ্যাস একা একা স্বাধীনভাবে থাকতে পারে, কিন্তু অন্য কোনো মৌল কিন্তু একা একা শুধুমাত্র পরমাণু রূপে থাকতে পারে না, তারা কিন্তু সবসময় অণু গঠন করবেই। ঠিক আছে, তাহলে এই যে H2 এটা হলো হাইড্রোজেন অণুর সংকেত। এবার এতক্ষণ আমরা চিহ্ন পড়লাম। হাইড্রোজেন, এই যে Hটা বলতে যে আমরা হাইড্রোজেনকে বোঝাচ্ছি সেটা আমরা পড়লাম। এবার H2 লিখছি, 2টা কোথা থেকে এলো তার কি বৃত্তান্ত? সেটা হলো যে হাইড্রোজেন কিন্তু একা একা থাকতে পারে না, দুখানা হাইড্রোজেন পরমাণু মিলে সব উপস্থিত থাকে, সে একা একা থাকতে পারবে না। শুধু H হয় না, H2 হবে। একটা হাইড্রোজেন পরমাণু অস্তিত্ব আছে যখন সে অন্য কারোর সাথে মিশছে, ঠিক আছে, কিন্তু সে একা একা যখন থাকবে তখন সে কিন্তু শুধু হিসাবে, অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণু হিসাবে কিন্তু থাকতে পারবে না, তখন সে কিভাবে থাকে? H2 হিসাবে। ঠিক আছে, এবার দেখো নিচে কতগুলো আবার মৌল রয়েছে এবং তাদের সংকেত রয়েছে, এগুলো সেম মুখস্থ করব। এখানে দেখো একটা অণুতে পরমাণু উপস্থিতি রয়েছে দুটো, সেই জন্য সব কিন্তু O2N2Cl2 এইভাবে রয়েছে। এই সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, হাইড্রোজেনের ক্ষেত্রেও প্রযোজ্য। নেক্সট আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হলো, এই জায়গাটা একটু ভালো করে পড়বো, সেটা হলো কোনো মৌলের অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। ওই মৌলের অণুতে যত সংখ্যক পরমাণু থাকে, তাহলে অক্সিজেনে কটা পরমাণু রয়েছে? দুটো, তাহলে অক্সিজেনের পারমাণবিকতা কত? 2। বোঝা গেল? আচ্ছা, কোনো যৌগের সংকেত লিখতে হলে যৌগটি যে যে মৌলের পরমাণু দিয়ে তৈরি তাদের চিহ্ন পাশাপাশি লিখতে হয়। ঠিক আছে, এটা একটা নিয়ম। যে মৌলের যতগুলো পরমাণু আছে সেই সংখ্যাটা তার নিচে ডান দিকে লিখতে হয়। মনে রাখতে হবে একটা অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু আছে, তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু মানে H2 এবং একটা অক্সিজেন পরমাণু মানে O, তাহলে H2O এটা হলো একটা জলের সংকেত। ঠিক আছে, দেখো তুমি জলের সংকেত লিখবে H2O1, কিন্তু 1 আর লেখা হয় না। মৌলের পরমাণু একটাই পরমাণু থাকে, তবে সেই 1টা কিন্তু আর লেখা হয় না, তাই জলের সংকেত হলো H2O। কোথাও যদি একটা পরমাণু দিয়ে তৈরি হয় সেই অণুটা, কোথাও যদি একটা পরমাণু দিয়ে যৌগটার মধ্যে তার অস্তিত্ব থাকে, তাহলে কিন্তু সেখানে 1টা লেখার প্রয়োজন পড়ে না। নেক্সট এখানে দেখো একটা ছক রয়েছে, এই ছকগুলো আমাদেরকে কিন্তু এই সংকেত কিন্তু মুখস্থ করতে হবে। কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি? CO2। কার্বন মনোঅক্সাইডের সংকেত CO। মিথেনের সংকেত অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন ক্লোরাইড। এই সব সংকেত কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এবং কেন এরকম হয়েছে সব লেখা রয়েছে, যে কি কটা পরমাণু দিয়ে তৈরি হয়েছে, কোনটা আগে হবে কোনটা পরে হবে, যে নামটা আগে আসছে সেটা উচ্চারণের সময় যেটা আগে আসছে সেটাই আগে বসবে। হাইড্রোজেন সালফাইড, তাহলে হাইড্রোজেন আগে এসেছে তাই Hটাই আগে হবে, সালফাইড পরে এসেছে তাই সালফাইডের S কিন্তু পরে হবে। এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, নেক্সট রয়েছে যৌগের নাম সংকেত লেখা রয়েছে।
ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড, ফসফরাস, ট্রাইক্লোরাইড, ট্রাই মানে কি 3, ক্লোরাইড মানে Cl, তাহলে ফসফরাসের সংকেত আমরা কি পড়েছি পি, আর এখানে ক্লোরাইড রয়েছে Cl, আর ট্রাই মানে 3টে, তাহলে Cl3, ডাই মানে 2টো, ট্রাই মানে 3টে, টেট্রা মানে 4টে, পেন্টা মানে 5টা, আবার দেখো ট্রাই আছে মানে 3টে হবে, এখানেও ট্রাই আছে মানে 3টে হবে। তাহলে এখানে অক্সাইড ও ক্লোরাইডের হচ্ছে Cl, ক্লোরাইড এটাও Cl, ফ্লুরাইড মানে F, অক্সাইড মানে O। আর এখানে সংকেতগুলো মুখস্থ করে নিয়েছি আমরা। তাহলে এই প্রত্যেকটা যৌগের নাম বা মৌলের নাম যা আছে এবং তাদের চিহ্ন এবং সংকেত, এগুলো সব আমরা পুরো মুখস্থ করব। যে যোজ্যতা বিচার করতে বলেছে, যে যোজ্যতা জিনিসটা কি। দেখো জলের সংকেত আমরা তো শিখে গেছি, মিথেন, অ্যামোনিয়া, ফসফিন। ফসফিনে রয়েছে ফসফরাস, আর এটা হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, একটা ফসফরাস পরমাণু আর 3টে হাইড্রোজেন পরমাণু রয়েছে। হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে HI, হাইড্রোজেন সালফাইড H2S। ঠিক আছে, এবার এখান থেকে আমি যোজ্যতা কি বলবো। যোজ্যতা কি হচ্ছে ভিন্ন মৌলের একটা পরমাণু সঙ্গে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তাহলে এর যোজ্যতা কত হবে, যতগুলো হাইড্রোজেন পরমাণু এর সাথে যুক্ত হয়ে রয়েছে সেটাই হবে এর যোজ্যতা। তাহলে এখানে কটা হাইড্রোজেন পরমাণু আছে, 2টো, তাহলে এর যোজ্যতা হবে 2। এখানে যুক্ত হয়ে রয়েছে 4টে হাইড্রোজেন পরমাণু রয়েছে, তাহলে এখানে যোজ্যতা হবে 4। এখানে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 3টে, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 3টে, এখানেও 3টে, এখানে একটা, এখানে একটা, এখানে 2টো, তাহলে এর যোজ্যতা 3, এরও 3, এর 1, এর 1, এর 2। তাহলে যতগুলো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে রয়েছে সেটাই হবে তার যোজ্যতার সংখ্যা। এখানে ডেফিনেশন হিসেবে কি দিয়েছে, দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজন ক্ষমতা বা যোজ্যতা বলে। কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যা দিয়ে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত মৌলের যোজ্যতা নির্ণয় করা হয়। ঠিক আছে, মুখস্থ করবে এটা। তাহলে অক্সিজেনের যোজ্যতা হলো 2, নাইট্রোজেনের দেখো নাইট্রোজেনের 5টা যোজ্যতা আসতে পারে, 1 2 3 4 5, 5 রকম যোজ্যতায় কিন্তু নাইট্রোজেন দেখাতে পারে। কার্বনের দেখায় 4, সালফারের 2 4 6, ক্লোরিনের 1, ফ্লোরিনের 1, আয়োডিনের 1। ঠিক আছে, এইগুলো কিন্তু মুখস্থ করতে হবে। হাইড্রোজেনের যোজ্যতা 1 ধরে অন্য মৌলের যোজ্যতা নির্ণয় করা হয়েছে, একে হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা বলা হয়। ঠিক আছে, এটা আমাদের এই অবধি থাকলো। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এখানে যে সমস্ত ডেফিনেশন গুলা প্রত্যেক চ্যাপ্টারে, যেমন আমি বলি যে ডেফিনেশন গুলো আমি কিন্তু শেষে আলোচনা করব। তো আর এই ভিডিওটার পরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাতে কিন্তু এই চ্যাপ্টার সংক্রান্ত অর্থাৎ চ্যাপ্টার 3 থেকে যে সমস্ত প্রশ্ন উত্তর আসতে পারে বা যে ডেফিনেশন গুলো আমাদের আরো ভালো করে দরকার, বইতে ভালো করে লেখা নেই, সেই ডেফিনেশন গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। সেটা কিন্তু এর পরের ভিডিওটাতেই থাকছে। তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।